যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, একই সঙ্গে সংস্কার এবং নির্বাচনের দাবি জানিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে, সংস্কার এবং নির্বাচনের ভেতরে যদি কোনো বিরোধ না থাকে, তাহলে কেন রাজনৈতিক দল, কেউ বলছে অল্প সংস্কার, কেউ বলছে বেশি সংস্কার, কেউ বলছে সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক হবে না, কেউ বলছে মৌলিক এই সংস্কারগুলো না করে নির্বাচন হওয়া সম্ভব না, বিরোধী যদি না থাকে তাহলে এই কথাগুলো কেন আসছে? দেখুন, এই সংস্কার প্রস্তাব আমরা অনেক আগেই দিয়েছি। 31 দফা। আপনি যদি 31 দফাটা একটা একটা করে পড়েন, এটার আলোকেই কিন্তু আমরা 62টা পয়েন্ট অ্যাড্রেস করেছি এবং 62টা পয়েন্টই আমাদের 31 দফার আলোকে। তো বিএনপি কিন্তু রেডি আছে তাদের যে কর্মপদ্ধতির মাধ্যমে আগামী দিনে এই সংস্কারগুলোকে করা। আমরা কেন বলছি যে সংস্কার এবং নির্বাচনের যে রূপরেখা বা নির্বাচনের ট্রাম্প বা রেলগাড়ি একসাথে চলতে পারে, এই জন্য যে আপনি যদি সমস্ত সংস্কার করতে চান আপনার বছরের পর বছর লাগবে। এটা একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য এটা সম্ভব না। একটু আগে আমরা অফ দ্য রেকর্ড আলাপ করছিলাম কিছু ব্যাপারে, যেটা হলো দেখেন প্রতিবেশী রাষ্ট্রের যে সাহস আজকে হয়ে গেছে, এই সাহসটা কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট থাকলে হইতো না, কোনোভাবে হতো না। তাদের সাহস আজকে হয়েছে ইলেকটেড গভর্নমেন্ট না থাকার ফলে। এখন আমি যদি এই সংস্কার প্রস্তাবগুলো বা যেগুলো সংস্কার বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এগুলোকেই পুরোপুরি তত্ত্বাবধায়ক সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে এটা বছরের পর বছর লেগে যাবে। এবং এইটা কিন্তু সত্যিকার অর্থে সংস্কার পূর্ণাঙ্গভাবে করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার আসেনি। তত্ত্বাবধায়ক সরকার এসছে মৌলিক যে সংস্কারগুলো, যেগুলো না করলে চলে না, একটা সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে যে সংস্কারগুলো করা দরকার সেগুলোর মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের দিকে যেতে পারে। অন্যদিকে নির্বাচনের পরে ইলেকটেড গভর্নমেন্ট আসলে যে সংস্কার করার তো সময় শেষ হয়ে যাচ্ছে না, আমরা বিভিন্নভাবে ধীরে 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 বাকি সংস্কারগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, আমি আপনার কাছে একই টাইপের কোশ্চেন আগেও করেছি, আরও একবার একটু ক্লিয়ার হওয়ার জন্য। সেটি হচ্ছে, আপনি বলেছেন প্রতিবেশী মানে সরকারের সাহস এটা দেখানো সম্ভব হচ্ছে কারণ বাংলাদেশে অনির্বাচিত সরকার, তার মানে পাবলিক ম্যান্ডেট ছাড়া। আসলে এই সরকারকে কি অনির্বাচিত সরকার বলতে যেরকম ম্যান্ডেটবিহীন সরকার সেরকম বলা যায়? আমি সেটা বলবো না। এটা জনতা, ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানের ফসল এই সরকার। তবে যেটা জাহিদ ভাই একটু আগে বলেছেন ওইটাকে আমি ইকো করতে চাই, যে একটা ইলেকটেড গভর্নমেন্টের কনফিডেন্স খুব স্ট্রং হয়ে থাকে, যে জনগণের একটা সাপোর্ট পায়, ইন্টারন্যাশনালি একটা সাপোর্ট পায়, যে একটা ইলেকটেড গভর্নমেন্ট গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, তখন তাদের পক্ষে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা যায়। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসছে এবং তাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণই নিয়ে এসে ক্ষমতায় বসিয়েছে। বসিয়েছে কেন? বসিয়েছে হলো খুব দ্রুত একটি ইলেকটেড গভর্নমেন্ট বা একটা নির্বাচন কিভাবে করা যায়, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ কিভাবে যেতে পারে, এইটার জন্যই একটা টেম্পোরারি বা অ্যাডহক বেসিসে এই তত্ত্বাবধায়ক সরকারকে ছাত্র জনতা বসিয়েছে বলে। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের পরে আসবে নির্বাচনের সময়। অন্তর্বর্তীকালীন এইটা নিয়ে আরও একটা প্রশ্ন আপনার কাছে, একই জিনিস, হয়তো একটু আপনি আরেকটু ক্লিয়ার করলে আমার জন্য সুবিধা হবে। সেটি হচ্ছে, আসলে কি প্রতিবেশী সরকারের সাহস বেড়েছে নাকি বাংলাদেশ এই প্রথম প্রতিবাদ করা শুরু করেছে, যেটা 15 বছর করেনি? এটা দুটোই আছে এখানে। একটা যেটা আমি বলেছি, যেহেতু আমরা যদি একদিকে ঠেলে দিই তাহলে আমাদের নাগরিকদেরকে বা আমাদের বিজিবিকেও কি ছোট করা হয় কিনা? না, আমরা দুটোই বলবো। আমি একদিকে মনে কষ্ট, যেটা আমি বারবার বলছি, ভারতের মনে কষ্ট যে তাদের পাপেট আর ক্ষমতায় নাই, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে দুর্ভাগ্যভাবে। মানে এত খারাপ পরিস্থিতি পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। তো এইটা তাদের মনে প্রচণ্ড কষ্ট। অন্যদিকে বাংলাদেশের জনগণ এখন বুঝেছে যে বাংলাদেশ ভারত দ্বারা পরিচালিত হচ্ছে না বা আগামী দিনেও এর সুযোগ আর নেই। এই জন্য বাংলাদেশের পক্ষ সুবিধা হয়েছে এই প্রতিবাদটা করা, যেটা অতীতে আমরা করতে পারিনি। কারণ সরকার এমনভাবে বাংলাদেশকে ভারতের সাথে মিলিয়ে ফেলেছিল যে বাংলাদেশ যেন ভারতে আর একটা প্রদেশ বলে পরিচালিত হচ্ছে।